হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের পরিবেশের দ্বিতীয় পরীক্ষার যে 8 নম্বর স্কুলটা রয়েছে, গোরাবাজার আইসি ইনস্টিটিউশন, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের পরিবেশের ক্লাস। দেখো, প্রথমে বলেছে দু এক কথায় যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একটা দেখো, রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি? এটা হবে তুঁত গাছ। তুঁত গাছ চাষ করা জরুরি। দুয়েটা দেখো, স্কোয়াশ কি? তাহলে উত্তরটা হবে ঝিঙে গাছের মতো দেখতে, ফলটা আবার খেতে অনেকটা পেঁপের মতো, তাকে বলে স্কোয়াশ। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর তিনেটা দেখো, ডিভিসি এর পুরো কথাটি লেখো। তাহলে ডিভিসি এর পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। চারের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এটা হবে আবুল কালাম আজাদ। পাঁচের প্রশ্ন দেখো, সান্দাকফু পর্বতের উচ্চতা কত? এটা হবে 3360 মিটার। এরপর ছয়ের প্রশ্নটা কি রয়েছে, কত খ্রিস্টাব্দে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করেন? তাহলে এর উত্তরটা হবে 1860 খ্রিস্টাব্দে। দুয়ে কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো। একটা দেখো, বনভূমিতে বসবাসের অধিকার নিয়ে লড়াই করেছিলেন? এটা হবে বিরসা মুন্ডা। দুয়ের প্রশ্নটা কি রয়েছে, তমলুক শহরের আদি নাম ড্যাশ? এটা হবে তমলুক শহরের আদি নাম তাম্রলিপ্ত। তিনেরটা দেখো, বিপ্লবী সূর্য সেন ড্যাশ নামে পরিচিত? এটা হবে মাস্টারদা নামে পরিচিত। চারের প্রশ্নটা দেখো, বীরভূম জেলায় ড্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? এটা হবে বীরভূম জেলায় বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এরপর পাঁচটা রয়েছে, ড্যাশ জেলা অর্কিডের জন্য বিখ্যাত? এটা হবে কালিম্পং। ছয়টা দেখো, ড্যাশ সালে চালের দাম 4 গুণ হয়েছিল? এটা হবে 1966 সালে চালের দাম 4 গুণ হয়েছিল। এরপর তিনে দেখো কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। তিনে দাগের একটা দেখো, মাটির একটি স্বাভাবিক উপাদান হলো পলিথিনের টুকরো, গাছের পাতা নাকি অ্যালুমিনিয়ামের কুচি? এটা হবে অপশন খ, গাছের পাতা। তিনের দাগের দুইয়ের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে চা চাষ হয় রাঢ় অঞ্চলে, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে নাকি উত্তরের পার্বত্য অঞ্চলে? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন গ, উত্তরের পার্বত্য অঞ্চলে। তিনের দাগের তিনের প্রশ্ন দেখো, রেলের ইঞ্জিন তৈরি হয়? এটা হবে অপশন ক, চিত্তরঞ্জনে। চারের প্রশ্ন কি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়? আমরা সকলেই জানি 1861 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন দেখো, একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি, ইলিশ নাকি কাতলা? তাহলে এটা হবে অপশন ক, সরপুঁটি। এরপর চারে কি রয়েছে, প্রদত্ত জেলাগুলির সদর শহর লেখো। প্রথমে রয়েছে পশ্চিম বর্ধমান, তারপর রয়েছে কোচবিহার, তারপর রয়েছে দক্ষিণ 24 পরগনা। তাহলে দেখো আমি খাতাতে লিখে দিয়েছি। পশ্চিম বর্ধমানের সদর শহর কোনটি? আসানসোল। কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, আলিপুর। এরপর দেখো পাঁচে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষিপ্ত আকারে লেখো। পাঁচে দাগের একের প্রশ্নে কি রয়েছে, আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি কেন? তাহলে এর উত্তরটা দেখো, তোমরা উত্তরটা এখান থেকে লিখবে। সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে, রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না। আজ যে সাধারণ লোক, সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। স্বাধীন দেশটা কেমন করে আমরা চালাবো, তার এমন নিয়ম চালু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এই তারিখটাই ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস। এতটা পর্যন্ত লিখবে। এরপর পাঁচের দাগে দুইয়ের প্রশ্ন দেখো, আধুনিক চাষে কি কি পরিবর্তন ঘটেছে তা লেখো। তাহলে উত্তরটা দেখো, এই প্রশ্নটা তোমাদের যেহেতু 2 নম্বরে রয়েছে, সেক্ষেত্রে 3টা পয়েন্ট লিখলেই হয়ে যাবে। প্রথম পয়েন্ট দেখো, আগে গরু দিয়ে লাঙ্গল চালিয়ে জমি চাষ করা হতো, এখন ট্র্যাক্টর ও পাওয়ার টিলার ব্যবহার করা হয়। 2 নম্বর পয়েন্ট দেখো, প্রাকৃতিক সার অর্থাৎ গোবর সার এর বদলে এখন রাসায়নিক সার বেশি ব্যবহার করা হচ্ছে। এরপরে আছে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে কম সময়ে বেশি জমিতে চাষ করা সম্ভব হচ্ছে, ফলে উৎপাদন অনেক বেড়েছে। এই 3টা পয়েন্ট লিখলেই তোমাদের হয়ে যাবে। এরপর দেখো পাঁচের দাগে 3-এর প্রশ্নটা কি রয়েছে, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তা লেখো। তাহলে উত্তরটা হবে দেখো, তোমরা উত্তরটা এখান থেকে লিখবে। বড় ফাঁদির জাল ব্যবহার করে মাছ ধরতে হবে,
মোরলাগুলো যাতে ধরা না পড়ে, ফলে কি হবে, মোরলা মাছগুলো বেঁচে যাবে। এরপরে এখান থেকে লিখতে হবে জলের মধ্যে গাছ থাকলে সেখানে কই খলসে নাদোস থাকে, বেলে মাগুর সিংহীদেরও সেখানে রাখা যায়, এদের জন্য আলাদা পুকুর রাখতে হবে, সেখানে মাছ চাষ করা যাবে না। আর এখান থেকে লিখবে পঞ্চায়েত একটা দুটো পুকুরে এভাবে দেশি মাছ সংরক্ষণ করতে পারবে, ওকে, বা পারে। এতটা পর্যন্ত লিখবে। এরপর 5-4 প্রশ্ন দেখো, কীটনাশক ও রাসায়নিক সারের বেশি ব্যবহারে কোন কোন জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে বলে তোমার মনে হয়? তাহলে উত্তরটা লিখবে এখান থেকে। শুধু রাসায়নিক সার দিলে ভবিষ্যতে জমি নাকি মোটে ফসল দেবে না। বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির বন্ধু পোকারাও মরে যাবে, মৌমাছি প্রজাপতি রেশম পোকার মতো অর্থকরী পোকারাও হারিয়ে যাবে। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো 6 কি বলেছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 6-1 প্রশ্ন কি রয়েছে, সুন্দরবন অঞ্চলে মানুষদের জীবিকা সম্পর্কে লিখো। তাহলে উত্তরটা দেখো। এখান থেকে লিখবে এখানকার লোক নানা রকম কাজ করেন, চাষ, মধু সংগ্রহ, নৌকা তৈরি করা ও চালানো, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার ইত্যাদি। এতটা পর্যন্ত লিখবে। এরপর 2 প্রশ্ন দেখো, প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে উদাহরণ সহ আলোচনা করো। তাহলে উত্তরটা দেখো। এখান থেকে লিখবে মানুষের স্বাস্থ্য একটা সম্পদ, তা আছে বলেই পরিশ্রম করতে পারে। বুদ্ধি আরেকটা সম্পদ, আর প্রকৃতিতে ছড়িয়ে আছে আরও অনেক সম্পদ, সেই সব নিয়ে নিজের স্বাস্থ্য ও বুদ্ধি কাজে লাগিয়ে আরও অনেক সম্পদ তৈরিও করছে মানুষ। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো 6-3 প্রশ্ন কি রয়েছে, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে কেন লড়াই করেছিলেন তা ব্যাখ্যা করো। তাহলে উত্তরটা দেখো। তোমরা উত্তরটা এখান থেকে লিখবে। ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল, জঙ্গল কেটে ফেলেছিল, রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল। এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল অনেক সাধারণ মানুষ। বিরসা মুন্ডা, সিধু ও কানহু, তিতুমির সবাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এরা সবাই আমাদের শ্রদ্ধার মানুষ। তীর ধনুক নিয়ে হাজার হাজার মানুষ মোকাবিলা করেছিল ইংরেজ সেনার। তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা, সেই বাঁশের কেল্লা ইংরেজদের কামানের ঘায়ে ভেঙে যায়, কিন্তু দেশের মানুষ তিতুমিরের লড়াইকে মনে রেখে দিয়েছে। এতটা পর্যন্ত লিখবে। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো পরের ক্লাসগুলি পাওয়ার জন্য। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।